রাজ্যে সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ, চিকিৎসা গবেষণার প্রাণকেন্দ্র। মাঝে মধ্যে ভিভিআইপিদের আনাগোনা, নিত্যদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার রোগীর আগমন। সেখানেই কিনা ভয়ঙ্কর ঘটনা। খোদ এসএসকেএম মেডিকেল কলেজের অন্দরে 15 বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের মারাত্মক অভিযোগ উঠল। অভিযুক্ত কলকাতারই আরেক নামকরা মেডিকেল কলেজ এনআরএস এর বেসরকারি নিরাপত্তা রক্ষী অমিত মল্লিক। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার। উলুবেড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ট্রাফিক হোমগার্ডকে। আরজিকর কাণ্ডের 1 বছরের মাথায় এসএসকেএম মেডিকেল কলেজের অন্দরে যৌন নিগ্রহের অভিযোগ উঠল অপর একটি মেডিকেল কলেজের বেসরকারি নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। অর্থাৎ ফের রক্ষকই ভক্ষক। পরপর যে ঘটনাগুলি আপনার ঘটল, উলুবেড়িয়াতে যে ঘটনা ঘটল, পাঁশকুড়ায় যে ঘটনা ঘটল, মোহাম্মদ বাজারে যে ঘটনাগুলি ঘটল এবং সর্বশেষ পিজিতে, প্রতিটা ক্ষেত্রের অনেকগুলো জায়গায় আপনারা দেখুন সেখানে আক্রমণকারী হিসেবে যারা হচ্ছে যে আমাদের রাজ্যের সরকারের যারা সুরক্ষা বাহিনীর অংশ বা হচ্ছে যে যারা হচ্ছে যে সিকিউরিটি দেওয়া যাদের কাজ ছিল বিভিন্ন জায়গায়, তাদের একটা অংশ যুক্ত হয়ে যাচ্ছে। আরজিকরের বিচার যদি হতো, যদি বৃহত্তর ষড়যন্ত্রটাকে সামনে নিয়ে আসা যেত এবং তাদেরকে শাস্তি দেওয়া যেত, তাহলে আজকে আমাদের এই একটার পরে ঘটনা দেখতে হতো না। নাবালিকার পরিবার সূত্রে খবর, বুধবার দুপুর 1:50 নাগাদ মা ও দাদুর সঙ্গে এসএসকেএম মেডিকেল কলেজে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের আউটডোরে আসে নাবালিকা। মেয়েকে দাদুর কাছে রেখে টিকিট করাতে যান মা। তখনই সেখানে আসে এনআরএস মেডিকেল কলেজের বেসরকারি নিরাপত্তা রক্ষী অমিত মল্লিক। নিজেকে পরিচয় দেন শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। এরপর টেস্ট করানোর নাম করে এসএসকেএম এর ট্রমা কেয়ারের চিকিৎসকের জন্য ব্যবহৃত শৌচাগারে নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত। অভিযোগ সেখানেই যৌন নিগ্রহ করা হয়। নাবালিকা তার মাকে গোটা ঘটনা জানানোর পর এসএসকেএম মেডিকেল কলেজের পুলিশ আউটপোস্টে খবর দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় অভিযুক্তকে। বুধবার রাতেই ধাপার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অ্যাপ্রন ও হেডক্যাপ পরে নাবালিকাকে নিয়ে যাচ্ছে অভিযুক্ত অমিত মল্লিক। আর এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে একটা মেডিকেল কলেজের অন্দরে একজন বহিরাগত এভাবে ইউনিফর্ম পরে ঘুরে বেড়ালেন? আজকে যেই অমিত মল্লিক যে ধরা পড়েছে, তার গায়ে ডাক্তারের একটা গাউন এবং মাথায় একটা ডাক্তারি ক্যাপ এবং তাদের নির্দিষ্ট শৌচাগার, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্রাইম করার জন্য অপরিহার্যভাবে বেছে নিয়েছিল। অর্থাৎ সে আগেও এই ইনসিডেন্ট করেছে, ইন্টারোগেশনে হয়তো এটা পাওয়া যাবে। এর আগে সোমনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ ডি পদে কাজ করতেন অভিযুক্ত অমিত মল্লিক। পরে এনআরএস মেডিকেল কলেজে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজে যোগ দেন, কিন্তু আগের ইউনিফর্ম তিনি জমা দেননি। সিভিক ভলেন্টিয়ার হিসেবে যেমন আরজিকর মেডিকেল কলেজে অবাধ বিচরণ ছিল ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তেমনই সূত্রের খবর রোগী ভর্তি করিয়ে দেবার নাম করে এসএসকেএম এ অবাধ যাতায়াত ছিল যৌন নিগ্রহে অভিযুক্ত অমিতের। অর্থাৎ ফের একবার সেই বহিরাগতদেরই সরকারি হাসপাতালে দাপটের বিষয়টি সামনে চলে এলো। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখো তুমি, এরাই কিন্তু এই ইউনিফর্ম যে এরাই কিন্তু এই যৌন নিগ্রহ, ধর্ষণ এবং মহিলাদের উপর যেভাবে আক্রমণ নেমে আসছে, এরা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দায়ী এবং রেসপন্সিবল। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সে সঞ্জয় রায়ের সময় থেকে। 14 মাস পার হয়ে গেল, দেখো অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হলো না। অভিযুক্তের কাছে থাকা ইউনিফর্ম বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার মেডিকেল কলেজে নাবালিকার মেডিকো লিগাল টেস্ট করা হয়েছে। শুক্রবার ধৃত অমিত মল্লিককে আদালতে তোলা হলে তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। সরকারি আইনজীবীর তরফে অভিযুক্ত ও নাবালিকার ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন জানানো হলে তাও মঞ্জুর করে আদালত। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রথমে পা ছুঁয়ে প্রণাম, তারপর কোলাকুলি, শেষে পদ্মফুল গ্রহণে যেন 16 কলা পূর্ণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিং এর ভগ্নিপতি সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরে এখন রাজনৈতিক মহলের তুমুল জল্পনা। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দলবদলের হিড়িকে এই ছবি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন তিনি? যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎকে স্রেফ সৌজন্য বলেই দাবি করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং। ওনার সঙ্গে বিধানসভা ছিলাম, উনি দেখলেন, দাঁড়ালেন। আমার কর্তব্য ছিল বড় লোক যদি দাঁড়ায়, আমার কর্তব্যটা ওনার
যে পা ছোঁয়া উচিত না, রাজনীতি কোনো কথা হয় না। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার নোয়াপাড়ার গাড়ুলিয়ায় সভা করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেরার সময় গাড়ুলিয়ায় শুভেন্দু অধিকারীর গাড়ি দেখে ছুটে যেতে দেখা যায় সুনীল সিংকে। শুভেন্দু অধিকারীর পা ছুঁয়ে প্রণামের পর সুনীল সিং এর হাতে পদ্মফুল ধরিয়ে দেন বিরোধী দলনেতা। একদা অর্জুন সিং এর ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তার ভগ্নিপতি সুনীল সিং। অর্জুন সিং এর মতো 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। 2021 সালের বিধানসভা ভোটে নোয়াপাড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ালেও হেরে যান। পরের বছর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান তিনি। 2024 সালে অর্জুন সিং আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই আবহে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ভগ্নিপতি এবং নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুনীল সিং এর সাক্ষাৎ ঘিরেই তৈরি হচ্ছে জল্পনা। সুনীল সিং মহাশয় ওনার গাড়ির সামনে চলে আসেন এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করে দীপাবলি এবং ছটের শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্যে কোনো রাজনীতি নেই, আপনারা দয়া করে এর মধ্যে কোনো রাজনীতি খুঁজবেন না। এ নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। কথায় আছে রাজনীতির সম্ভাবনাময়। সুনীলের রাজনৈতিক কেরিয়ারেও কি নতুন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে তা বলবে সময়। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দিল্লিতে নির্বাচন কমিশনের দুদিনের বৈঠকের পর পশ্চিমবঙ্গে কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। যে কোনো দিন শুরু হয়ে যাবে এসআইআর। কমিশন সূত্রে খবর, রাজ্যে 3 ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। প্রথম ধাপে 35 দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণের কাজে সহায়তা করে সেগুলি সংগ্রহ করবেন বুথ লেভেল অফিসাররা। পরবর্তী 1 মাস চলবে এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের কাজ। এই সময় ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো তালিকায় কোনো ভুল থাকলে সংশোধনের আবেদন করতে পারেন। তৃতীয় ধাপে ইআরও অর্থাৎ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা সমস্ত দাবি আপত্তি যাচাই করবেন এবং তথ্যের সত্যতা পরীক্ষা করবেন। এই যে ফ্রেশ ভোটার যারা থাকবেন অ্যালাউড, ন্যায্য, কিন্তু ভুয়ো ভোটার আমরা এখানে কোনো অবস্থায় অ্যালাউ করতে প্রস্তুত নই। আমরা তো তৃণমূল কংগ্রেস থেকেই প্রথমে বলেছি যে একেবারে ন্যায্য ভোটারদের ভোটার লিস্ট হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, 3 ধাপে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার 1 সপ্তাহ পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সেই কাজ করুক, সুস্থ ভোটার তালিকা, মৃত মানুষের নাম বলুক, যে তালিকা পাবে ক্রস চেক করবে এসআইআর। 23 বছরে তো 11-12% মানুষ তো মারা গেছেন, তাদের নাম বাদ দেওয়া হয়নি কেন? এসআইআর এর নামে বৈধ ভোটারকে অবৈধ করবার চেষ্টা হলে কংগ্রেস তার মোকাবেলা করবে। আমরা প্রত্যেকটা বৈধ ভোটারের ভোটার লিস্টে নাম লিপিবদ্ধ করতে চাই, তার জন্য যতদূর যেতে আমরা যাব। এদিকে রাজনৈতিক হুমকি হুঁশিয়ারির মধ্যেই বিএলওদের ভরসা জোগাতে নির্বাচন কমিশনের তরফে এলো কড়া নির্দেশ। দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের সময় অন্য কাজ করতে হবে না। এই নিয়ম প্রযোজ্য থাকবে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। এসআইআর এর সঙ্গে যুক্ত কোনো কর্মী আধিকারিককে বদলি করা যাবে না। পাশাপাশি আরও একবার স্পষ্ট করা হয়েছে, এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হলে ওই সংক্রান্ত যাবতীয় ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে জেলাভিত্তিক হেল্প ডেস্ক করবে সিইও অফিস। প্রত্যেক জেলায় নির্বাচনী আধিকারিকের দপ্তরে চালু হবে এই ডেস্ক। ইআরও বা এসডিও এবং এইআরও বা বিডিওর দপ্তরেও থাকবে হেল্প ডেস্ক। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো সমস্যায় এই হেল্প ডেস্কে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। রুমা পাল, রাজীব চৌধুরী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।